ভ্যালু দিতে পারবে। সো আমার এক বন্ধু আমাকে একটা মিটিংয়ে নিয়ে গেল। আমি সে সময় গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিলাম, টিউশন করবো। আমি কিন্তু খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঠিক আছে। নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে মানে ধরেন আমার দুই দিদি আছে আর আমরা দুই ভাই। আমি সবার ছোট, আর আমার বাবা সামান্য চাকরি করতেন। আর আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেসিক্যালি আমরা চট্টগ্রামে, ঠিক আছে। আমাদের চট্টগ্রাম থেকে মাইগ্রেট হয়েছে 71-এ আমার গ্র্যান্ডফাদার। সো তো একটা স্ট্রাগলিং লাইফ, একটা জেনারেশন যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, তখন সেখানে স্ট্রাগল করতে করতে তাদের বের করতে হয়। সো এরকম একটা সিচুয়েশন দিয়ে বড় হচ্ছিলাম। সো আমি ছোটোবেলা থেকে আমার ব্যবসা করার খুব শখ ছিল, কিন্তু যখন বড় হতে হতে বুঝতে পারলাম যে ব্যবসা করতে টাকা লাগে, অনেক কিছু লাগে, ব্যবসা করতে চাইলেই লোক ব্যবসা করতে পারে না। তো সেই সময় ইন্ডিয়ার সিচুয়েশন আজকের মতন না, ইন্ডিয়া একটা গরিব দেশে ছিল, ঠিক আছে। সো আমি যখন টিউশন করতাম, টিউশন করে করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো আমার এক বন্ধু একদিন আমাকে এসে বললো যে কালকে তোমাদের একটা মিটিংয়ে নিয়ে যাবো। তো কিসের মিটিং? বলে না, একটা বিজনেসের মিটিং, আমার সাথে তো যেতে হবে। না, যাবো না, গেলে কি খাওয়াবি? কারণ দুনিয়ার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুর পয়সা খেতে পারে, এটা কিন্তু দারুণ মজার ব্যাপার। আর ও একটা লোগো দেখালো যে ও সিনেমা দেখাবে। তো আমরা 4-5 জন বন্ধু জোগাড় হয়ে গেলাম যে একটা সিনেমাও দেখাবে আর ওর পয়সায় 80 টাকা খাবো। তো যাই একটা মিটিংয়ে, তো সেরকম একটা মিটিংয়ে গেলাম। আমার এখনও মনে আছে, আমাদের এলাকাতে একটা নজরুল মঞ্চ আছে, একটা অডিটোরিয়াম, এটা মিউনিসিপ্যালিটির অডিটোরিয়াম। সেখানে দেখলাম প্রথম বালি স্যারকে, সেখানে দেখলাম প্রথম বালি স্যার। তখন ভেস্টিজ মানে তখন বড় মানে হয়নি, উনি তখন একটা বড় কোম্পানিতে ন্যাশনাল সেলস হেড ছিলেন। সো আরও প্রেজেন্টেশন দিচ্ছে। তো প্রেজেন্টেশনে যা হয় আর কি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে লোক কী দেখায়? স্বপ্ন দেখায়, বাড়ি গাড়ি, আপনার বিদেশ ভ্রমণ, সারা এই করবেন এই করবেন, অনেক কিছু দেখায়। তো এগুলো সাধারণত যারা গরিব ভর্তি উঠে আসে তারা এটা বিলিভ করে, বিশ্বাস করে। আপনাকে যদি বলি যে আপনারা আজকে এই খবরটা না পেলে এটা কোনোদিন ভাবতে পারতেন যে একটা 15 লাখ টাকা দিয়ে লোকে ছাগল কিনছে? এটা আগে শুনছেন? কোটি টাকা দিয়ে গরু কিনছে? ব্যাপারটা তা না। কে কিনছে? একটা সরকারি আমলার ছেলে, যে সারা জীবনে তার স্যালারি যদি যোগ করা হয় তাহলে হবে 78 লাখ টাকা, তাই না? সো এবার ওই ছেলের কাছে 15 লাখ টাকা কোনো বড় ব্যাপার না, কারণ সে লাখ লাখ টাকা দেখে। কিন্তু আপনার আমার মতন ফ্যামিলিতে 15,000 টাকাও ম্যাটার থাকে না। তো আসলে কি আমাদের স্বপ্নটা তৈরি হয় আমরা কি আর্থিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তার। সো এইসব আমি ভাবছি এগুলো তো আমার জন্য নয়। ধরে আমি কি আর এরকম ফ্যামিলিতে জন্মেছি যে আমি এত বাড়ি গাড়ি বিদেশ ভ্রমণ। তখন ছোটোবেলায় নিচ থেকে দাঁড়িয়ে দেখতাম প্লেন যেত, যে কখনো সম্ভব কিনা যে প্লেনে উঠবো কিনা, এরকম একটা স্বপ্ন ছিল। তো এগুলো সব বিলিভই করছি না। তো যখন আপনি কোনো জিনিস বিশ্বাস করবেন না, তখন আপনি সেটা শুনতেও আপনার আগ্রহ লাগবে, তাই না? এটা আমার আগ্রহ ছিল। তো মিটিং কত ভাবছি কখন মিটিং শেষ হবে, বেরোবো, ওর পয়সায় খাবো, এটাই হচ্ছে তখন মেন প্রায়োরিটি ছিল। তারপর দেখলাম যে প্রোগ্রামের শেষের দিকে একটু টেস্টিমোনিয়াল, যে একজন, আমার মনে আছে এখনো স্পষ্ট, আমার ওই দিনের ঘটনাটা কোনোদিনই ভুলি নাই। কারণ ওটা আমার জীবনে একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিয়েছে। যে একজন ভদ্রলোক, তার জুতোর দোকান আছে আমাদের সোদপুর বলে একটা জায়গা, সেখানে সে পার্ট টাইম কাজ করে 15,000 টাকা ইনকাম করে। কেউ বলছে আমি সরকারি চাকরি করি, আমার ওয়াইফের নামে ব্যবসাটা করি, আমি মাসে 12,000 টাকা ইনকাম করি। কেউ বলছে হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফ পার্ট টাইম কাজটা করি, করে আমি 8,000 টাকা ইনকাম করি। কোনো কারণ রোজগার মানে আমি একটা 99 সালের কথা বলছি, 99 সাল, আমার মনে হয় ডেটটা হবে 10 বা 11 জানুয়ারি এরকম বলতে থাকবে। তো প্রত্যেককে দেখলাম যে তারা রোজগার করছে পার্ট টাইম, সরকারি চাকরি করে, ইন্স্যুরেন্স এজেন্ট, ব্যবসায়ী, বেকার, সব ধরনের লোক। তো আমার আগে ধারণা ছিল এটা বেকার লোকেদের ব্যবসা। তো এরা কি করছে? সরকারি কর্মচারী, সরকারি চাকরি পেয়ে গেলে আর সে কেন আবার এই ব্যবসা করতে আসবে, এই মনে আমার ভাবনা ছিল। কিন্তু ওটা আমার স্ট্রাইক করলো যে এই ধরনের লোক যদি ব্যবসাটা করতে পারে। আর আমি সায়েন্স গ্র্যাজুয়েট, আমি তখন গ্র্যাজুয়েশন ফাইনাল দেবো, সায়েন্স নিয়ে পড়ি, স্টুডেন্ট হিসেবেও খারাপ না।
তাহলে আমি তো ব্যবসা করতে চেয়েছিলাম, তাহলে এটা মধ্যে আমি করতে পারবো। তো বাইরে বেরোলাম, চা খেতে খেতে আমার বন্ধুকে বললাম যে আমি ব্যবসাটা জয়েন করি। ওই যে না, জয়েন করতে হবে না। বললাম জয়েন করতে হবে না কেন? তুই তো জয়েন করানোর জন্য নিয়ে আসলি, এটা তো সবাই সবাইকে নিয়ে আসে যাতে একজন লোক মোটিভেটেড হয়ে জয়েন করে, তা আমি জয়েন করবো না কেন? বলছেন না না, আমি আসলে আমাকে 2 মাস আগে আমার পাড়ার ওই সুব্রত চক্রবর্তী বলে একজন ছিল, ও জয়েন করিয়েছে। আর সে প্রতিদিন সকাল বিকাল আমার বাড়িতে আসে, বলে তুমি 2টা গেস্ট নিয়ে আসো, তুমি 2টা গেস্ট নিয়ে আসো। মানে আপনাদের আপ্লাই করে না যে জয়েন করেছেন 2টা গেস্ট নিয়ে আসে, লোককে জয়েন করার। সো ওর বিরক্ত লাগে, ঠিক আছে? তোর ওই আপলাইনের সঙ্গে ডিল করেছে, ভাই আমি একটা প্রোগ্রামে আমি আমার 5-7 জন বন্ধু বান্ধবকে নিয়ে যাব, ডিল হচ্ছে, তারপরে আর কোনোদিন আপনি আমার বাসায় আসবেন না, বাড়িতে আসবেন না, বলবেন না যে প্রোগ্রাম। ঠিক আছে? ওর নাম, আমার এই বন্ধুর নাম হচ্ছে অর্পণ দে। ওর বাবা কাস্টমসে জব করতো, ওর অনেক টাকা পয়সা ছিল, তখন রেসিং সাইকেল চালাতো, মানে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ওর কাছে ছিল পয়সা, ঠিক আছে? তো ওই যে আমি ওই জন্য নিয়ে এসেছি, তোকে জয়েন করতে হবে না, আমি ওই লোক আমার বাড়িতে যদি সকাল বিকাল না আসে ওই কারণে তোদেরকে নিয়ে এসেছি, এত টাকা খরচা করছি ওই কারণে, তোকে জয়েন করতে হবে না। আমি বললাম না, আমি জয়েন করবো। আমরা 5 জন বন্ধু ছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জয়েন করবো। ও তো বললো ঝামেলায়, কারণ আমার যেখানে বাসা সেখান থেকে সেই কোম্পানির অফিসে যেতে গেলে মিনিমাম বাসে 2 ঘন্টা যেতে হবে, ঠিক আছে? সো প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি বললাম না, আমি জয়েন করবো। তো তখন জয়েন করতে 1950 টাকার মতো লাগতো তখন। এখন যেমন জয়েনিং ফ্রি, তখন ইন্ডিয়াতে জয়েনিং ফ্রি ছিল, তখন একটা রেজিস্ট্রেশন চার্জ দেয় সেই কোম্পানি। তো 500 টাকা রেজিস্ট্রেশন আর 1450 টাকা প্রোডাক্ট তুলতে হবে, তো সব মিলিয়ে 1950 টাকা। সো আমার কাছে অত টাকা ছিল না, আমি আমার বড় বাবার কাছ থেকে একটু ধার করলাম, আমার ওই বন্ধুর থেকে 500 টাকা ধার করলাম, আর আমার কাছে যা ছিল নিয়ে গেলাম। ওর সঙ্গে টাইম ঠিক হলো যে আমরা 12টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়াবো, তখন তো ফোন টোন ছিল না, 99 সালের কথা বলছি। ও আসে না, 2 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখে তারপরেও দৌড়ে দৌড়ে আসছে, মানে ভুলে গেছিল সাইকেল চালিয়ে আসছে। ও সাইকেলটা স্ট্যান্ডে রেখে আমাকে নিয়ে গেল জয়েন করবো, এবং সেদিনই আমার ওই বন্ধু প্রথম এবং শেষ অফিসে যাবো। জীবনে কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং করে না, কিন্তু ওর জন্য একটা হাততালি দিন, কারণ উপরওয়ালা কোনো একটা উছিলায় ওর মাধ্যমে আমাকে নেটওয়ার্ক মার্কেটে নিয়ে এসছে, আর আমি আমার লাইফ চেঞ্জ করতে পেরেছি, ঠিক আছে? আমার ওই বন্ধু এখন একটা সিম্পল জব করে, আমার খুব ছোটোবেলার বন্ধু, বাট আসলে আমার সফলতা থেকে ওরা খুব খুশি, ওরা খুব খুশি না যে ওরা, মানে আমার অ্যাচিভমেন্ট বা আমার গাড়ি কেনা এগুলো সব তো জানে বোঝে, কিন্তু কখনো আর দেখা করে না, কথা বলে না। মানে আমাকে দেখলে ওদের মনে হয় যে ওরা জীবনে ব্যর্থ না। ওই অপরচুনিটি আমাকে দিয়েছে, কিন্তু ওই অপরচুনিটি ও কাজে লাগাতে পারেনি, আমি কাজে লাগিয়েছি। কিন্তু তারপরেও আপনি দেখবেন, আপনি এখন ভাবছেন যে আপনি এখন সফলতার মধ্যে নেই, এটা লোক খুব এনজয় করে যে আপনি এখন খুব সফল ব্যক্তি না। আর আপনি যখন আপনি খুব সফল হয়ে যাবেন, আপনি এটা আশা করবেন না আপনি সফল হয়ে গেলে সব লোক আপনাকে খুব পছন্দ করবে, সবাই আপনাকে পছন্দ করুন, আপনাকে হিংসা করতে শুরু করবে। সো এইগুলো সবগুলোর জন্য লাইফে আপনাকে তৈরি থাকতে হবে। তো আমি জয়েন করি, জয়েন করার পর এই অপরচুনিটি লোকের কাছে যাই। প্রথম 3 মাস আমি একটা ব্যক্তিকেও জয়েন করাতে পারিনি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, কারণ দীর্ঘদিন ধরে কথা বলার অভ্যেসের ফলে কথা বলতে পারছি। আমি একসময় কথা বলতে পারতাম না, আমি খুব শাই ছিলাম। মানে আমার মা দোকানে আমাকে পাঠালেও আমি দোকানদারকে গিয়ে বলতে পারতাম না আমার এটা চাই, আমি এতটাই শাই ছিলাম। বাট নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং আমাকে চেঞ্জ করেছে, আমাকে ডেভেলপ করেছে, যাতে আমি আজকে এই বিজনেসটা সাকসেসফুলি করতে পারি। এই ব্যবসাটা করতে এসে আমি আমার থেকেও অনেক স্মার্ট, ভালো কথা বলতে পারে, অনেক পড়াশুনো আছে, অনেক ক্যাপেবল আছে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেও আমি দেখেছি আমার এই বিজনেসে এসে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে পারে না। তো আমার মনে প্রশ্ন হতো, আরে আমি যদি এইটুকুনি পারি, এই ভদ্রলোক এসছে, এ তো আরও অনেক বিশাল কিছু করে ফেলবে, এর কানেকশন আছে, এর আমার মতন বেটে না, ঠিক আছে, এত ভালো কথা বলতে পারে, এর টাকা পয়সা আছে, এ তো আরও ভালো করতে পারে। কিন্তু আমি দেখেছি এই ব্যবসা এমন একটা ব্যবসা যে এটা আপনার মধ্যে আপনি কি নিয়ে এসছেন, কি ব্যাকগ্রাউন্ড, সেগুলোর উপর আপনাকে সফলতা দেয় না। এটা একমাত্র সফলতা দেয় আপনার মাইন্ডে আপনি কি কনসেপ্ট করছেন, আপনি আপনার মাইন্ডসেট কি রেখেছেন এবং কতটা পরিশ্রম করতে রাখেছেন,
কতটা নিজেকে চেঞ্জ করতে রাজি আছে, তার উপর এই বিজনেসের সফলতা ডিপেন্ড করে। সো আমার এই 26 বছরের জার্নিতে আমি 99 সালে নেটওয়ার্ক স্টার্ট করি। আমার 4 মাসের মাথায় প্রথম চেক ছিল 92 টাকার চেক, 92 রুপিস। আপনি যদি আমাকে লাস্ট মান্থের চেক জিজ্ঞেস করেন না, বলতে পারবো না, বলবো 1.5 লাখ প্লাস, এত এরকম ফিগার বলবো, এক্সাক্ট ফিগার বলতে পারবো না। কিন্তু জীবনের প্রথম চেক কিন্তু আমার 92 টাকার চেক ছিল, এটা আমি জীবনে বলি। আমার প্রায় 10 মাস থেকে গেছিল 1082 টাকার চেকে, 10 মান্থস। কারণ আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে লোক যতটা জানে, বোঝে, নলেজ আছে, এটা আমাদের ওখানে এটা এখন পড়ানো হয়, ঠিক আছে, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কমার্সের সাবজেক্ট, বিবিএ এমবিএ সাবজেক্ট। সো লোকে এখন জানে, কিন্তু সেই সময় কেউ জানতো না, কেউ বিলিভও করতো না। ক্লিয়ার? সো সে সময় এই টাকাটা রোজগার করাটা অনেক কঠিন ছিল। তারপর আমি ধরেন, আপনার এখন এটা তো আমরা ভেস্টিজে কাজ করি কিউমুলেটিভ প্ল্যান। তো যে কোম্পানিতে আমি কাজ করতাম এটা কিউমুলেটিভ ছিল না। আপনাকে ধরেন এখানে যদি ব্রোঞ্জ হতে গেলে আপনাকে যে ব্যবসাটা করতে হবে সেটা 1 মাসের মধ্যেই করতে হবে। ধরেন করতে হয় না 5,500 পিবি কিউমুলেটিভলি, ওখানে সেই সময় নিয়ম ছিল ওই 5,500 আপনাকে করতে হবে, কিন্তু 1 মাসের মধ্যে করতে হবে, তবে আপনি করতে হবে। অনেক টাফ প্ল্যান ছিল। সো সেটা আমি অ্যাচিভ করি ফেব্রুয়ারি 2000 সালের ফেব্রুয়ারি। এবং আমি আমার জীবনের প্রথম ফরেন ট্রিপ করি, সেটা হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ড, ভিয়েতনাম আর কয়েকটা ইয়েতে, থাইল্যান্ডে বড় জাহাজে করে, স্টার ট্যুরিস্ট বলে, যেখানে একসঙ্গে 5,000 লোক, এটা প্রমোত্তরী। মানে আপনি ওই জাহাজের ভেতরে ঢুকে গেলে আপনি বুঝতে পারবেন আপনি জাহাজে আছেন, আপনি মনে হবে একটা 5 স্টার হোটেলের মধ্যে আছেন। 2000 সালে এবং আজ পর্যন্ত আমি প্রায় 25-26টা দেশ ফরেন ট্রিপ করেছি। ভেস্টিজেরও ফরেন ট্রিপ প্রথম করেছি শো কজ খেয়ে। কোম্পানি আমাকে বলেছে তুমি যদি ফরেন ট্রিপ না যাও তাহলে তোমাকে ট্রাভেল ফান্ড দেওয়া হবে। আমি 2014-তে কাজ শুরু করি, আর 14 থেকেই আমি প্রথম মাসে সিলভার ডিরেক্টর হই। তো প্রথম মাস থেকে আমার ট্রাভেল ফান্ড আসে। তো কিন্তু আমি যেতাম না, কারণ আমার তার আগে ভেস্টিজে জয়েন করার আগে আমি 13 বছর নেটওয়ার্ক মার্কেটিং অন্য কোম্পানিতে ছিলাম, 12-13 বছর অন্য কোম্পানিতে কাজ করেছি। সো সেখান থেকে আমার ফরেন ট্রিপ থেকে শুরু করে আমি অ্যাচিভ করেছি। তাই আমার ফরেন ট্রিপ আলাদা করে আমার কোনো মানে টানে না, ঠিক আছে। সো কিন্তু আমি এটা ডিসাইড করেছিলাম আমার টিম থেকে যেদিন 10-12 জন 15 জন লোক যাবে তখনই আমি প্রথম ফরেন ট্রিপ করি। সো তারপর 2016-তে কোম্পানি বললো না যেতে হবে, আর তখন আমার টিম থেকে প্রায় 60-70 জন আমরা একসাথে ট্রাভেল করছিলাম ইন্ডিয়া থেকে। সো সেটা একটা। আজকে আমার টিমে প্রায় কিছু না হলো 1000-এর উপর লোক আছে যারা ফরেন ট্রিপ করে এসেছে। সো আমরা এবছরে ভিয়েতনামে, বাংলাদেশ থেকে আমরা 24 জন ফরেন ট্রিপ আছে। আজকে আমাদের সুইজারল্যান্ড যাবে বাংলাদেশ থেকে 6 জন অ্যাপ্লাই করেছে। তো তার মধ্যে যাদের ভিসা হবে তারা তার মধ্যে যাবে। সো ফরেন ট্রিপ একটা বড় ফ্যাক্টর নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আমাকে একসময় খুব মোটিভেট করেছিল। তো এগুলো পাওয়া যায়। সো আমি আপনাকে কেন স্টোরিগুলো বললাম, আমার স্টোরিটা বললাম, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য আপনাকে কিছু নিয়ে আসতে হয় না, বাট আপনাকে কিছু জিনিস ডেভেলপ করতে হবে। আমি বোঝাতে পারছি যে আপনি কি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কি পড়াশোনা